সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? সকলেই ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঝালকাঠি অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দেবাশিস বিশ্বাস, সহকারী শিক্ষক, শতখালী পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শালিখা, মাগুরা। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে প্রাথমিক বিজ্ঞান বইয়ের তোমাদের অধ্যায় 12 জলবায়ু পরিবর্তন এই অধ্যায় থেকে আমি একটি গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা সকলে আমার সঙ্গে থাকবে। আর এই জন্য তোমরা তোমাদের পাঠ্য বই, প্রাথমিক বিজ্ঞান বই, খাতা এবং কলম নিয়ে আমার সঙ্গে রেডি থাকো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা তাহলে প্রথমে ছবি দেখি, তাই না? আমরা দুটো ছবি দেখি, একটু দেখো ছবিগুলো কিসের ছবি, দেখো তো সকলে চিনতে পারো কিনা? হ্যাঁ, দুটো ছবি আছে, হিমালয়ের ছবি, তাই না? হিমালয়, আমাদের যে হিমালয়ের ছবি। দেখো ছবি দুটোতে কি পার্থক্য তুমি দেখতে পাচ্ছ, একটু খেয়াল করে দেখো তো এখানে কোনো পার্থক্য আছে কিনা। আছে কোনো পার্থক্য? দেখো প্রথম ছবিটা আছে 1921 সালের একটা ছবি, আর পরেরটা আছে 2009 সালের একটা ছবি। দেখো তো ছবিতে কি পার্থক্য তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ, ছবিতে দেখো প্রথম যে ছবিটা 1921 সালের যে ছবিটা, এই ছবিটাতে দেখো কি হয়েছে, এই ছবি দুটোতে বরফ বরফ এই বরফ কিন্তু গলে যাচ্ছে, গলে গেছে। আর পরে যে ছবিটা 2009 সালে, ওই ছবিটা কিন্তু বরফ গলেনি বা অল্প গলেছে। আর সেই তুলনায় কিন্তু 1921 সালের যে ছবিটা, এই ছবিটাতে কিন্তু বরফ গলা শুরু হয়েছে এবং বেশি পরিমাণে বরফ গলা শুরু হয়েছে। তো তোমরা কি অনুমান করতে পারো কেন এরকম হচ্ছে? আমাদের যে হিমালয়, যে বরফের পাহাড় বা হিমালয় আছে, এগুলো কেন এরকম দিনের পর দিন এভাবে গলে যাচ্ছে? কি কারণে গলে যাচ্ছে তোমরা কি বলতে পারো? হ্যাঁ, এর পার্থক্য কেন হয়েছে? পার্থক্য হয়েছে যে মানে যে পরিমাণে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, তো সেই তাপমাত্রা বাড়ার কারণেই কিন্তু কি হচ্ছে, ওই বরফ কিন্তু গলে যাচ্ছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠ কি হবে? ইতিমধ্যেই তোমরা ধারণা করেছো যে আজকের পাঠ কি হবে। আমাদের আজকের পাঠ হবে বৈশ্বিক উষ্ণায়ন। আমি এর আগে কিন্তু 11 অধ্যায় থেকে ধারাবাহিকভাবে 3টা ক্লাস নিয়েছি। তো তোমরা ইতিমধ্যে যারা দেখেছো তারা তো বুঝতে পারছো, আর যারা ক্লাসগুলো মিস করেছো তারা আমার ফেসবুক পেজে ক্লাসগুলো পাবে এবং ঝালকাঠি অনলাইন প্রাইমারি স্কুলের এই পেজেও কিন্তু অনেক ক্লাস দেওয়া আছে। তো তোমরা সেখান থেকেও কিন্তু এই ধারণাটা নিতে পারো। আর আমার গত যে 3টা ক্লাস নিয়েছি 11 অধ্যায় থেকে, সেই 3টা ক্লাস কিন্তু আমার ফেসবুক পেজে দেওয়া আছে, তোমরা সেখান থেকে একটু দেখতে পারো। আর এবার আমি তোমাদের সামনে যে পাঠটি শুরু করতে যাচ্ছি সেটি হলো বৈশ্বিক উষ্ণায়ন। তাহলে এই পাঠ থেকে, আজকের পাঠ থেকে তোমরা কি ধারণা লাভ করবে? আজকের পাঠ থেকে তোমরা বৈশ্বিক উষ্ণায়ন কি তা বলতে পারবে, বৈশ্বিক উষ্ণায়নের কারণগুলো ব্যাখ্যা করতে পারবে, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবগুলো লিখতে পারবে। তাহলে আজকের পাঠে তোমরা এই জিনিসগুলো শিখবে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই একটা ছবি দেখি। দেখো একটা ছবিতে কি দেখা যাচ্ছে? আমাদের পৃথিবীর মানচিত্র বা ভূগোল দেখা যাচ্ছে, আর পাশে কি আছে? একটা গ্রাফ পেপার আছে, তাই না? গ্রাফ পেপারে দেখো ওখানে কিন্তু কি দেওয়া আছে, এখানে পৃথিবীর গড় তাপমাত্রা পরিবর্তনের কিন্তু একটা চিত্র দেওয়া আছে। আর ছবিতে দেখো লাল যে সিগন্যালটা হচ্ছে, দেখো এটা কি হচ্ছে, এটা কি নিচের দিকে নামছে না উপর দিকে উঠছে? হ্যাঁ, দেখো
ক্রমেই কিন্তু উপর দিকে উঠে যাচ্ছে। দেখো খেয়াল করে 1900 প্রথমে আছে দেখো 1860 সাল, প্রথমে কোনা এই যে এখান থেকে শুরু, এই যে এটা আছে 1860 সাল। এই 1860 সালে আমাদের কি ছিল, বৈশ্বিক উষ্ণায়নের গড় তাপমাত্রা কত ছিল? মাত্র 13.5 ছিল। দেখো 1880 সালে ওটা বেড়ে 13.6 হয়ে গেছে। এবার 1900 সালে এসে ওটা বেড়ে 13.8 হয়ে গেছে। 1940 সালে ওটা বেড়ে কত হয়েছে? 13.9। 1960 সালে ওটা বেড়ে হয়েছে 14। তারপরে 2000 সালে বেড়ে ওটা দাঁড়িয়েছে কত? 14.4। তাহলে কি আছে? এটা কিন্তু ক্রমান্বয়ে দেখো পৃথিবীর গড় তাপমাত্রা কিন্তু বেড়ে চলছে। আর এখানে যে চিত্রটা বা গ্রাফ পেপারটা দেওয়া আছে, এটা 1860 সাল থেকে শুরু দেওয়া আছে এবং 20 বছর পর পর 1860 এর পরে 20 বছর 1880, তারপরে 1900, তারপরে 1920 এভাবে দেওয়া আছে, 2000 সাল পর্যন্ত দেওয়া আছে। তাহলে আমাদের দেখো যদি আমরা 1860 থেকে 2000 সাল এই 40 বছরের আমরা যদি গ্রাফ পেপারটা দেখি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারবো যে আমাদের পৃথিবীর গড় তাপমাত্রা কিভাবে বেড়ে যাচ্ছে। তো এটা থেকে তোমরা ধারণা করতে পারবে যে পৃথিবীর গড় তাপমাত্রা কিভাবে বাড়ছে। তাহলে 13.5 ছিল আমাদের 1860 সালে, সেটা কি হয়েছে? সেটা কিন্তু 2000 সালে এসে 14.4 হয়ে গেছে, 14.4 হয়ে গেছে। তার মানে এটা 2020 সাল আরো বেড়ে যাচ্ছে। তাহলে ক্রমান্বয়ে কিন্তু আমাদের পৃথিবীর গড় তাপমাত্রা এভাবে বাড়তেছে। তাহলে দেখো কিভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, আমি গ্রাফ পেপারে তোমাদের এখানে দেখিয়েছি। দেখো ক্রমান্বয়ে কিন্তু বছরের পর বছর বাড়ছে। আর এখানে আমরা যে গ্রাফ পেপারটা দেখতে পাচ্ছি, সাধারণত এটা 20 বছরের ডিফারেন্স দেওয়া হয়েছে। এর কারণেই যেহেতু আমরা জলবায়ু সাধারণত 20 থেকে 25 বছরের আবহাওয়ার যে গড়, এই গড়কে কিন্তু আমরা জলবায়ু ধারণা নিতে পারি। তাহলে এই গ্রাফ পেপার থেকে কিন্তু আমরা কিভাবে আমাদের তাপমাত্রা বছরের পর বছর বাড়ছে তার ধারণা আমরা লাভ করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খাতায় লিখে নাও, বৈশ্বিক উষ্ণায়ন কাকে বলে? তোমাদের কিন্তু ছোট প্রশ্ন আসে। তাহলে পৃথিবীর গড় তাপমাত্রা এভাবে ধীরে ধীরে বেড়ে যাওয়াকে বৈশ্বিক উষ্ণায়ন বলে। তোমরা এটা একটু নোট করে নাও যে পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাওয়াকে বৈশ্বিক উষ্ণায়ন বলে। তাহলে বৈশ্বিক উষ্ণায়ন কাকে বলে? লেখা আছে? হ্যাঁ। তাহলে আমরা পরে আসো আমরা আরো কিছু ছবি দেখি। ছবি দেখার আগে তোমরা খাতায় যারা লিখেছো বৈশ্বিক উষ্ণায়ন বলতে কি বোঝো তারা আবার একটু মিলিয়ে নাও যে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়াকে বৈশ্বিক উষ্ণায়ন বলে। এটা তোমাদের একটা ছোট প্রশ্ন। চলো তাহলে আমরা দুটো ছবি দেখি। ছবিগুলোতে তুমি কি দেখতে পাচ্ছ একটু ছবিগুলো খেয়াল করে দেখো। ছবিগুলোতে কি দেখা যাচ্ছে দেখো। এপাশে কি আছে? প্রথমে একটা ঘর আছে। এটা কিসের তৈরি ঘর বলতে পারো? হ্যাঁ, কাঁচের তৈরি ঘর। হ্যাঁ। তারপরে উপরে দেখো সূর্য কি হচ্ছে? সেই কাঁচের ঘরে তাপ দিচ্ছে, তাই না? আর পাশের ছবিতে কি হচ্ছে? পাশের ছবিতে গ্রিন হাউসের যে গ্যাসগুলো আছে, গ্রিন হাউসের যে কিছু গ্যাস আছে, সেই গ্যাসগুলোর নাম ওখানে দেওয়া আছে। ওটা আছে গ্রিন হাউসের, প্রথমটা আছে গ্রিন হাউসের প্রভাব, আর পরেরটা আছে গ্রিন হাউসের গ্যাস, তাই না? গ্রিন হাউসের যে গ্যাসগুলো আছে সেখানে সেই গ্যাসগুলোর নাম ওখানে দেওয়া আছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো কাঁচের যে ঘরটা ওখানে আছে, সূর্য এখানে কি দিচ্ছে? কিরণ দিচ্ছে। তোমরা কি বলতে পারো এই কাঁচের ঘর কোথায় তৈরি করা হয়? হ্যাঁ, এই কাঁচের ঘরগুলো শীত প্রধান দেশে তৈরি করা হয়। যে দেশে প্রচন্ড পরিমাণে খুব শীত থাকে, ঠান্ডা থাকে, তারা এই ধরনের ঘর তৈরি করতে পারে। তবে সেটা হচ্ছে কিসের জন্য? উদ্ভিদকে রক্ষা করার জন্য। অর্থাৎ প্রচন্ড ঠান্ডাতে তো উদ্ভিদ মারা যাবে, এই জন্য ওরা কাঁচের ঘরের ভিতরে বিভিন্ন
গাছ লাগিয়ে থাকে বা ফলমূল সবজির গাছও সেখানে তারা লাগাতে পারে। তো এর গ্রিন হাউসের প্রভাব আরো বিস্তারিত আমি পরবর্তী পাঠে তোমাদের সঙ্গে আলোচনা করব। এই ছবিটাতে এই কারণেই দেখালাম যে গ্রিন হাউস ঘর তৈরি করে আমাদের কিন্তু উদ্ভিদকে বাঁচিয়ে রাখছে শীত প্রধান দেশের মানুষ। তো কি মানে তোমরা কি বলতে পারো যে কেন গ্রিন হাউস তৈরি করা হয়? কারণ দেখো, গ্রিন হাউসের সূর্যের যে আলো কি হয়, সূর্যের আলো খুব সহজে কাঁচের ভিতর দিয়ে কিন্তু ঘরের ভিতরে প্রবেশ করছে, কিন্তু ঘরের ভিতর থেকে সেই তাপ কিন্তু সহজে বাইরে আসতে পারছে না। ফলে কি হচ্ছে, শীত প্রধান দেশে ওই উদ্ভিদকে বাঁচিয়ে রাখছে ওই তাপমাত্রা দিয়ে। ঠিক আছে? আর এখানে দেখো গ্রিন হাউস যে গ্যাসগুলো আছে সেই গ্যাসগুলোর ওখানে নাম দেওয়া আছে, গ্রিন হাউস গ্যাসের নাম ওখানে দেওয়া আছে। তোমরা তোমাদের পাঠ্য বইতেও কিন্তু এই গ্রিন হাউস গ্যাসের দেখতে পারবা, তোমরা দেখতে পারবা। পরবর্তী পাঠে নিয়ে আমি তোমাদের সাথে আরো বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আমরা পরবর্তীতে আরো দুটো ছবি দেখি। এই ছবি দুটোতে তুমি কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, প্রথম ছবিতে দেখো একটা ট্রেন, ট্রেনে কি পরিমাণ দেখো, কি অবস্থা দেখো, প্রচুর লোক। দেখো ট্রেনে অনেক লোক উঠেছে, ট্রেনের ভিতরে তো আছেই, ছাদের উপরেও আছে, আবার নিচে দাঁড়িয়ে আছে ওঠার জন্য। আবার দেখো এ পাশে কি হচ্ছে, আমরা দালান কোঠার ছবি দেখতে পাচ্ছি। এটা কি হচ্ছে, অপরিকল্পিত নগরায়ন। আমরা অপরিকল্পিতভাবে নগরায়ন করছি এবং অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি। এই যে বৈশ্বিক উষ্ণায়নের মূল কারণগুলোই কিন্তু জনসংখ্যা বৃদ্ধি। আর বৈশ্বিক উষ্ণায়নের জন্য যেসব কারণগুলো দায়ী আমরা কিন্তু আস্তে আস্তে সেগুলো জানবো। তার ভিতরে দেখো অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি কিন্তু এর একটা প্রধান কারণ। আর অপরিকল্পিত নগরায়ন এটাও কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের একটা অন্যতম কারণ। কারণ আমাদের পরিকল্পনা ছাড়াই কিন্তু আমরা বাড়িঘর তৈরি করছি, অর্থাৎ কোনো পরিকল্পনা নাই, যে যেখানে পারছে সে সেখানে বাড়িঘর তৈরি করে ফেলছে। তো এর জন্য কিন্তু বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে। এবার দেখো পরের ছবিগুলোতে একটু দেখো, পরের ছবিতে কি হচ্ছে দেখো। হ্যাঁ, এ পাশের ছবিটাতে একটা কি গাড়ির ধোঁয়া, আর এ ছবিটা ওই, এ ছবিটাতেও কি হচ্ছে, এ ছবিটা কিন্তু কলকারখানার ধোঁয়া, কলকারখানার ধোঁয়া আছে। এ পাশে কলকারখানার ধোঁয়া আর ও পাশে যানবাহনের ধোঁয়া। তাহলে বৈশ্বিক উষ্ণায়নের এগুলোও কিন্তু আমাদের অন্যতম কারণ। দেখো কলকারখানার ধোঁয়া, যে পরিমাণে কলকারখানা বৃদ্ধি পাচ্ছে বা তার যে ধোঁয়া, সেই ধোঁয়া আমাদের পরিবেশে মিশে যাচ্ছে, যার ফলে কি আছে, আমাদের কিন্তু পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এবং বৈশ্বিক উষ্ণায়নেরও কিন্তু অন্যতম কারণ হলো এই কলকারখানার ধোঁয়া এবং যানবাহনের ধোঁয়া। আর গাড়িতেও যখন জনসংখ্যা যেহেতু বেড়ে গেছে, তখন গাড়ির চাপও কিন্তু বেড়ে গেছে, যার ফলে কি হচ্ছে, যানবাহনের ধোঁয়া বৃদ্ধি পাচ্ছে এবং সেটা পরিবেশে বা আমাদের বাতাসে কিন্তু মিশে যাচ্ছে। এবার দেখো আরো দুটো ছবি আমরা দেখি। প্রথম ছবিটা কি দেখো, প্রথম ছবিটা তোমরা অনুমান করতে পারছো কি হচ্ছে? হ্যাঁ, দুজন লোক গাছ কেটে ফেলছে। আর পরের ছবিটাতে কি আছে, বিভিন্ন স্প্রে ব্যবহার হচ্ছে। দেখো অযথা গাছ কাটা, আমরা প্রমাণ নেই, কিন্তু আমরা কি করছি, আমরা কিন্তু আমাদের বনভূমিকে কিন্তু ধ্বংস করে ফেলছি। তো যার ফলে বনভূমি ধ্বংস করার ফলে কি হচ্ছে, দেখো আমাদের গাছ কি দেয়, গাছ হচ্ছে আমাদের অক্সিজেন দেয়। তো সেই অক্সিজেনটা কিন্তু আমরা পাচ্ছি না। আবার আমরা যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, সেটাও কিন্তু গাছ না থাকার কারণে, উদ্ভিদ না থাকার কারণে সেই কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কিন্তু দিনকে দিন বেড়ে যাচ্ছে। তো গাছ কিন্তু আমাদের যে অক্সিজেন দেয়, আর আমরা যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। দেখো এখানে যদি এভাবে অযথা বা মানে অযথা গাছ কাটা হয়, তাহলে কিন্তু ক্রমান্বয়ে কিন্তু আমাদের অক্সিজেনের পরিমাণ কমে যাবে আর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ খুব স্বাভাবিকভাবেই বেড়ে যাবে। আর এখানে দেখো বিভিন্ন স্প্রে ব্যবহার, আমরা বিভিন্ন স্প্রে ব্যবহার করে, ক্ষতিকর স্প্রে ব্যবহার করা হয় বিভিন্ন জায়গায়। তো এর থেকেও কিন্তু বৈশ্বিক উষ্ণায়ন বা পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে।
তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের কিন্তু বেশ কটা কারণ আমি দেখিয়েছি। কি কি কারণে, 6টা কারণ আমি তোমাদের দেখিয়েছি। তো তোমরা খাতায় ঝটপট এই 6টা কারণ একটু লিখে নাও, যে বৈশ্বিক উষ্ণায়নের কারণগুলো কি কি। তোমরা খুব সহজেই উত্তরগুলো পারবে। তোমরা একটু খুব সহজেই লিখে নাও। আমি কিন্তু 6টা কারণই তোমাদের দেখিয়েছি। আরেকবার আমি দরকার হলে তোমাদের আরেকটু দেখাই। দেখো এক নজরে। দেখো, প্রথমে বৈশ্বিক উষ্ণায়নের কারণ কি ছিল? প্রথম কারণ ছিল অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি। লিখে ফেলো আমার সঙ্গেই। এবং অপরিকল্পিত নগরায়ন। তারপরে কি ছিল? তারপরে ছিল যানবাহন, কলকারখানার ধোঁয়া। ঠিক আছে? তারপরে কি ছিল? যানবাহনের ধোঁয়া। এগুলো সব কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের মূল কারণ। এটাতে কি ছিল? অযথা গাছ কেটে ফেলা। এটাতে কি ছিল? বিভিন্ন স্প্রে ব্যবহার। তাহলে এই 6টা কারণ ছাড়াও কিন্তু আরো অনেক কারণ আছে। বৈশ্বিক উষ্ণায়নের কিন্তু আরো অনেক কারণ আছে। এবার তাহলে তোমরা কারণগুলো খাতায় লিখতে পারছো খুব সহজেই। প্রশ্নটার উত্তর তোমরা পারবে। কি পারবে তো? হ্যাঁ। তাহলে চলো আমরা পরবর্তীতে আরো কিছু ছবি দেখি। দেখো এখানে দুটো ছবি দেখা যাচ্ছে। দুটো ছবিতে কিসের ছবি দেখো তো, দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ, প্রথম ছবিটা আছে অসময়ে বন্যা দেখা দিতে পারে, আর একটা খরা দেখা দিতে পারে। দেখো এই ছবিতে কিন্তু বন্যা দেখা দিতে পারে, কিন্তু এখানে কথা লেখা আছে অসময়ে। কারণ বন্যার যে সময় আমরা জানি যে সাধারণত যখন আমাদের বর্ষা শুরু হয়, যে মৌসুমে শুরু হয়, যে মাস থেকে আমাদের বর্ষা শুরু হয়, সে সময় না হয়ে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের বর্ষাকালে বর্ষা হচ্ছে না, আমাদের শীতকালে যেও অনেক সময় দেখা যায় যে বৃষ্টি হচ্ছে। এরও কিন্তু মূল কারণ হলো এই বৈশ্বিক উষ্ণায়ন বা পৃথিবীর তাপমাত্রার পরিবর্তন। পরে দেখো খরা দেখা দিতে পারে, অর্থাৎ যখন বৃষ্টি হওয়ার সময়, আমি আগে বলছি, যখন বৃষ্টি হওয়ার সময় তখন দেখা যাচ্ছে বৃষ্টি হলো না, তখন প্রচুর পরিমাণে কি হলো? খরা হলো। খরাতে দেখো গাছপালা শুকিয়ে যাচ্ছে। তো এটাও কিন্তু অসময়ে বৃষ্টি বা অসময়ে খরা, এটাও কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের কিন্তু অন্যতম কারণ। এবার দেখো পরের ছবিটা দেখো, মেরু অঞ্চলে বরফ গলে যাচ্ছে। দেখো প্রথম ছবিতে কি হচ্ছে? মেরু অঞ্চলে বরফ গলে যাচ্ছে। আর পরের ছবিতে কি আছে? নিম্ন অঞ্চল তলিয়ে যেতে পারে। তাহলে কি? দেখো এই যে বরফ ছিল, বরফের যে পাহাড় বা বরফের যে আমাদের যে পাহাড়গুলো ছিল, সেই পাহাড় কি হচ্ছে? সেই পাহাড়গুলো কিন্তু গলে যাচ্ছে। কি কারণে? পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়া, অর্থাৎ বৈশ্বিক উষ্ণায়নের ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়াতে দিনের পর দিন কিন্তু বরফ গলা শুরু করেছে। আর সেই বরফ গলে যে পানি কি হচ্ছে? সেই পানি কিন্তু আমাদের নদীতে বা সমুদ্রে মিশে যাচ্ছে। তো এক সময় দেখা যাবে কি, যে পৃথিবীর নিম্ন অঞ্চল কিন্তু তলিয়ে যাবে। দেখো পৃথিবীর অর্ধেক মানে নিচের দিকে বা তলিয়ে যাবে। দেখা যাচ্ছে তো অনেক অঞ্চল কিন্তু তলিয়ে যাচ্ছে, এবং বিজ্ঞানীরা গবেষণা করে বলছে যে 2050 সালের ভিতরে কিন্তু অনেক জায়গা বা অনেক বিভাগের অনেক অঞ্চল কিন্তু পানির নিচে তলিয়ে যাবে। তো এর কারণেই, এর একমাত্র কারণ হলো পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে। তাহলে তোমরা চিন্তা করো কি পরিমাণ সামনে আমাদের বিপদ আসতেছে। দেখো পরের ছবিতে দেখো, ছবিগুলোতে তুমি কি দেখতে পাচ্ছ? ছবিগুলোতে দেখা যাচ্ছে এপাশে দেখো একটা ক্ষেত, তাই না? ফসলের ক্ষেত, আর পরেরটা আছে দাবানল। এটা কি হচ্ছে? দেখো ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। কি হতে পারে? ওই যে বললাম যে আমাদের যে সময় যদি আমরা দেখুন যে ফসল লাগাই, যদি আমাদের বৃষ্টির প্রয়োজন হয় বা আমাদের পানির প্রয়োজন হয়, তখন যদি আমরা পানি না পাই, তাহলে কি হবে? আমাদের কিন্তু ব্যাপক ক্ষতি হবে। আবার যখন আমাদের পানির প্রয়োজন না, তখন যদি আমরা প্রচুর পরিমাণে বন্যা দেখা দেয় বা পানি হয়, তাহলেও কিন্তু ফসলের ব্যাপক ক্ষতি হবে। আর ওপাশে দেখো কি দাবানল দেখা দিতে পারে। দেখো দাবানল মানে কি? বনের ভিতরে কিন্তু আগুন দাউ দাউ করে জ্বলছে, তার তাপমাত্রা বেড়ে গেছে, তারপরে আছে তোমার সবকিছু শুকিয়ে গেছে। তো যার ধরনে কিন্তু হঠাৎ করে এরকম দাবানল বা
আগুন ধরে যেতে পারে। দেখো বনে কিন্তু এই ধরনের দাবানল সৃষ্টি হতে পারে। দেখো এই ছবিটা কি দেখতে পাচ্ছ? এই ছবিতে পাশে বৃষ্টিপাত হচ্ছে। আর এই পাশের ছবিটা কি? পাশের ছবিতে দেখো একটা ঘূর্ণিঝড়ের ছবি আর একটা টর্নেডোর ছবি। হ্যাঁ, দেখো তাহলে কি হবে? আমাদের অতি অনাবৃষ্টি দেখা দিতে পারে। অনাবৃষ্টি দেখা দিতে পারে, যার দরুন দেখা যাচ্ছে অনেক সময় বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি হতে পারে, আবার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগও কিন্তু দেখা দিতে পারে এই বৈশ্বিক উষ্ণায়নের ফলে বা পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে। প্রাকৃতিক দুর্যোগ দেখো, সাইক্লোন, ভূমিকম্প, যাই বলো না কেন, টর্নেডো, ঘূর্ণিঝড়, এগুলো কিন্তু সব বন্যা, খরা, এগুলো সবই প্রাকৃতিক দুর্যোগ। এগুলো কিন্তু দেখা দিতে পারে এই বৈশ্বিক উষ্ণায়নের ফলে। তারপরে দেখো আরেকটা চিত্র দেখো, পৃথিবীর গড় তাপমাত্রা পরিবর্তনের এটা একটা লেখচিত্র। আসো আমরা চিত্রটা একটু ভালো করে দেখি এবং কি কি আছে দেখো দেখি। দেখো এই চিত্রতে দেখো ওই পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়ার মতো এটা কি, তোমরা তোমাদের পাঠ্য বইটা যখন খুলবে বা তোমরা তখন স্কুল খুলবে, তোমরা কিন্তু এটা সহপাঠীদের সাথে একটু আলোচনা করবা বা এটা দেখবা যে কিভাবে। দেখো ওই যে বলেছিলাম প্রথমে 1960 সালে, সরি 1860 সালে যে পৃথিবীর গড় তাপমাত্রা ছিল, দেখো সেটা বেড়ে 2020 সালে 2000 সালে কি হয়েছে, সেটা কোথা থেকে 13.5 ছিল সেটা 14.4 গেছে। তাহলে দেখো এই সেই গ্রাফ পেপার খুব সহজেই কিন্তু আমরা এই লেখচিত্রের সাহায্যে কিন্তু আমরা দেখতে পারি। এখানে দেখো কিভাবে এই যে এইভাবে উঠতে 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 দেখো উপরের দিকে চলে গেছে। তাপমাত্রা তার মানে কি কমছে না, তার মানে তাপমাত্রা কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে। এই কারণেই আমি যে কারণগুলো তোমাদের বললাম, দেখালাম যে এইসব কারণেই কিন্তু আমাদের পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এবার তোমাদের পাঠ্য বইটা একটু খোলো, খুলে দেখো 81 এবং 82 পৃষ্ঠায় এই লেখচিত্র দেওয়া আছে। আমি এতক্ষণ যে আলোচনা করলাম সেটাও দেওয়া আছে, তোমরা এটা একটু পড়ে নেবে, কেমন? বাসায় তোমরা একটু এটা ভালো করে রিডিং করে নেবে। তাহলে দেখো আমরা এখানে দুটা সঠিক উত্তর দেওয়া আছে, সঠিক উত্তর পড়ে এখানে দেওয়া দেখো 4টে অপশন আছে। প্রথমেই বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, এর কারণ আমি এটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি, আশা করি পারবে। বৈশ্বিক উষ্ণায়ন, ঘূর্ণিঝড়, খরা, বন্যা, কি বলতো? বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে যে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, এর কারণ কি? এর কারণ হলো বৈশ্বিক উষ্ণায়ন। এতক্ষণ কিন্তু তোমরা এর উত্তর জেনেছো। জলবায়ু কিভাবে পরিবর্তন হচ্ছে এটাও কিন্তু তোমরা জেনেছো। আমি 20 বছরের জলবায়ু লেখচিত্র তোমাদের দেখিয়েছি। হঠাৎ মাঝে মাঝে দ্রুত ধীরে ধীরে, কিভাবে? ধীরে ধীরে আমাদের জলবায়ু কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। তাহলে তোমরা এবার আমি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেব, এই প্রশ্নগুলো তোমরা একটু খাতায় লিখবে, কেমন? লেখো, লিখে নাও সকলে। মেরু অঞ্চলে বরফ গলছে কেন? খুব সহজেই এর উত্তর তোমরা আশা করি সবাই পাবে। লেখো, মেরু অঞ্চলে বরফ গলছে কেন? পরের প্রশ্ন লেখো, পৃথিবীর গড় তাপমাত্রা বাড়তে থাকলে আমাদের জীবনে এর কি প্রভাব পড়বে? অবশ্যই তোমরা পারবে। মেরু অঞ্চলে বরফ গলছে কেন এবং পৃথিবীর গড় তাপমাত্রা বাড়তে থাকলে আমাদের জীবনে এর প্রভাব কি প্রভাব পড়বে? তোমরা আশা করি পারবে। লিখেছো? হ্যাঁ, তাহলে এই প্রশ্নটার উত্তর তোমরা খাতায় একটু লিখে রাখো, ঠিক আছে? এবার তোমাদের একটা বড় প্রশ্ন দেবো আমি, তোমাদের যে 4 নম্বরে যে বড় প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন আসে, সৃজনশীল প্রশ্ন, সেরকম একটি প্রশ্ন আমি তৈরি করেছি। এই প্রশ্নটা তোমরা সকলে খাতায় লেখো। তোমার কি মনে হয় জলবায়ু পরিবর্তন হচ্ছে? কেন এমন মনে হচ্ছে? প্রমাণ সহ তোমার মতামত বাড়ি থেকে লিখে নিয়ে আসবে। তো এটা তোমরা বাড়িতেই লিখবে। তোমার কি মনে হচ্ছে জলবায়ু কি পরিবর্তন হচ্ছে? কেন এমন হচ্ছে? প্রমাণ সহ তোমার মতামত
বাড়ি থেকে লিখে নিয়ে আসবে। তাই জলবায়ুতে অবশ্যই পরিবর্তন হচ্ছে এবং কেন হচ্ছে তোমরা তো দেখবে। তা এই সম্পর্কে তোমার যে একটা মতামত, সেই মতামতটা তোমরা 5টি বাক্যে, কি যদি বেশি পারো সমস্যা নেই, কমপক্ষে 5টি বাক্যে তোমরা এটা লিখবে। ঠিক আছে? তো এই প্রশ্নটা তোমরা লিখে রাখো। তো ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ তোমরা আমার সঙ্গে ছিলে, এজন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সঙ্গে আমি আজকের পাঠ এখানেই শেষ করছি। পরবর্তী জলবায়ু পরিবর্তন অধ্যায় 12 থেকে আমি তোমাদের গ্রিন হাউসের প্রভাব এই পাঠটি নিয়ে সামনে হাজির হব। তো আশা করি তোমরা সকলে সে অবধি সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে এবং অবশ্যই তোমরা সকলে বাসায় থাকবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা?